কৃষকরা ফসলের ফলন বাড়াতে সার ব্যবহার করছেন। ভবিষ্যতে যদি এটা চলতে থাকে, এই গল্পটি সত্যি হতে পারে। কারণ বন্ধুরা, আজ আমি 2026 সালে মুক্তি পেতে চলা দ্য ইন্ডিয়া স্টোরি নিয়ে আলোচনা করতে চলেছি। এমন একটি গল্প যা এক অন্ধকার বাস্তবতা উন্মোচন করে, যা ভেতর থেকে জাতিকে কুরে কুরে খাচ্ছে। সুতরাং ভিডিওটি আপনার ভালো লাগবে, এটা তো হওয়ারই কথা। তাই এখনই লাইক দিন এবং এই ধরনের আরও সিনেমা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পটি শুরু হয় মুম্বাই হাইকোর্টে। আদালতের বাইরে বিশাল ভিড় ছিল। সেখানে উপস্থিত লোকজন ন্যায়বিচার চাইছিল এবং অর্চনাকে মামলাটি নেওয়ার জন্য দাবি জানাচ্ছিল। সে আজ অবশ্যই জিতবে। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা যোগেশ নামের এক ব্যক্তিকে থানায় আসতে দেখি। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি পুলিশের কাছে গিয়ে জানান যে তার মেয়েকে খুন করা হয়েছে। কিন্তু পুলিশ মামলাটি নিতে অস্বীকার করে, প্রত্যাখ্যান, কারণ মামলা একটি ফাইলিং ব্যবস্থা আছে। যোগেশ জানায় সে গত 10 দিন ধরে থানায় যাচ্ছে। এই বিষয়টি আগেই জানানো উচিত ছিল। তবুও যোগেশ এফআইআর দায়ের করার ব্যাপারে জেদ ধরে আছে। এতে পুলিশ ক্ষুব্ধ হয়, গিয়ে রেগে গিয়ে একজন কনস্টেবলকে ডাকে এবং যোগেশকে থানা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এরই মধ্যে তার ফাইলটিও পড়ে যায়। যোগেশ ফিরে আসে, সে তার ফাইলটা তুলে নিয়ে চলে যায়। উপস্থিত সব পুলিশ অফিসার যোগেশকে দেখছিল। এরপর তিনি একজন আইনজীবীর কাছে যান। তিনি সবচেয়ে নামকরা যুদ্ধ আইনজীবীদের কাছে যান, কিন্তু কেউই মামলাটি নিতে রাজি হয় না। তিনি মামলাটি নিতে চেয়েছিলেন, কিন্তু তার পারিশ্রমিক অনেক বেশি ছিল এবং যোগেশের পক্ষে তা বহন করা সম্ভব ছিল না। প্রবেশ করলেন অর্চনা, একজন সদ্য পাশ করা আইনজীবী, এবং এটি তার প্রথম মামলা। অর্চনা আদালতে সবার যুক্তিতর্ক শুনছেন। তিনি সমস্ত কৃষক এবং সমস্ত সার কোম্পানির মালিকদের বিরুদ্ধে মামলা করেন। অর্চনা জজকে বলেন, একই প্রেস্টিজ কোম্পানির ওষুধ ব্যবহার করে 56 বছর বয়সী এক মহিলাকে হত্যা করা হয়েছে। বিপক্ষ আইনজীবী উঠে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলেন যে আমাদের দেশে এমন কোনো আইন কখনো তৈরি হয়নি, তাই মামলাটি নথিভুক্ত করা যাবে না। বিচারক আরও বলেন যে সব কৃষকের বিরুদ্ধে দাঁড়ানো ঠিক নয়। প্রতিবেদনটি পর্যালোচনা করার পর জানা যায় যে পরিণামের মেয়েটি ক্যান্সারে মারা গেছে। আবারও কোনো হত্যা মামলা দায়ের করা হয়নি। যাওয়া যেতে পারে। অর্চনা স্পষ্টভাবে বলেন, এটা সত্যি যে আমার মক্কেলের মেয়ে ক্যান্সারে মারা গেছেন। এটাই সেই কীটনাশক, এবং কৃষকেরাই এটি মিশিয়েছে। মামলার আইনজীবী অর্চনা আইনজীবীর ডিগ্রি বাতিলের দাবি করছেন। তবে অর্চনা তার বক্তব্য দিতে অস্বীকার করছেন। সে মামলা প্রত্যাহার করতে অস্বীকার করে। তার কাছে থাকা যেকোনো প্রমাণ সে পেশ করার জন্য জোর দেয়। ফলে আদালত তারিখ বাড়িয়ে দেয়। ধীরে ধীরে অর্চনার খবর বিভিন্ন নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে। অর্চনা কৃষকদের স্পষ্টভাবে অভিযুক্ত করায় তাদের প্রতি তাদের ক্ষোভ বাড়তে থাকে। এই পরিস্থিতি ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে মহারাষ্ট্র, গুজরাট ও বিহারের সব এলাকায় মানুষ প্রতিবাদ শুরু করে। সবজি ছোড়া হয়। কেউ কেউ অর্চনার বিপক্ষে, আবার কেউ কেউ তার পক্ষে দাঁড়ায়। মামলা হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে বিপক্ষ দল অগ্নিমিত্র নামে একজন নতুন উকিল নিয়োগ করে। অগ্নি একজন সুপরিচিত উকিল। ফায়ার কোর্টে পৌঁছালে প্রথম যে জিনিসটি চোখে পড়ে তা হলো, আদালতে পৌঁছে অগ্নির প্রথম বক্তব্য হলো যে অর্চনা মক্কেলের মেয়ের মৃত্যুতে তার অনেক টাকা ক্ষতি হয়েছে এবং সে সেই টাকা পুনরুদ্ধার করার চেষ্টা করছে। তার মক্কেল একটি মামলা দায়ের করে। ধীরে ধীরে অগ্নি উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করে তাদের বাবা কি করেন। তাদের বেশিরভাগই বলে যে তাদের বাবা করেন। তারা কৃষক। কিন্তু এত কিছুর পরেও অর্চনা তার সাক্ষীদের হাজির করে। প্রথমে সে একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপককে ডাকে। তিনি তাকে ইতিহাসের কিছু ভিডিও দেখান। দেখানো হয়েছে যে রাসায়নিকটি আগেও ব্যবহার করা হয়েছিল এবং এর ফলে দেশটিতে বহু মানুষ মারা গিয়েছিল। আর সেই একই রাসায়নিক আজও ব্যবহৃত হচ্ছে। এই রাসায়নিকের ব্যবহার অনেক বেড়ে যাচ্ছে। ক্যান্সারের সমস্যা দিন দিন বাড়ছে। আদালত আরও জানায়, আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে যোগেশ তার মেয়েকে দেবীর মতো পূজা করতেন। এখন আদালত, সার কোম্পানির মালিক মামলাটি নিয়ে গভীরভাবে বিচলিত ছিলেন। শুনানিটি পরের দিনের জন্য পুনর্নির্ধারিত করা হয়েছিল। অর্চনা আদালতে কিছু সাক্ষী হাজির করেছিলেন। মিনিটে আমরা অর্চনাকে একটি কীটনাশক স্প্রেয়ারের কাছে যেতে দেখি। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, এই ঔষধ ব্যবহারের পরের সামান্য পরিমাণ একই ফল বা সবজিতে থেকে যায়। সে যতই কয় না কেন, এটা কিছুতেই উঠছে না। এই সব কিছু জানার পর আদালত বুঝতে পারে যে এটা কোনো ছোট সমস্যা নয়, বরং একটি গুরুতর সমস্যা। সারের বড় বড় মালিকরা কৃষিমন্ত্রীর কাছে আসেন। তারা বলেন, আমরা আপনাকে টাকা দিতে প্রস্তুত। দয়া করে
যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাটির নিষ্পত্তি করুন। কিন্তু এবার কৃষি বিভাগের কর্মকর্তা সততার পরিচয় দেন। তিনি তাদের স্পষ্ট করে বলেন, আমরা জীবনের মূল্য জানি, ব্যাখ্যা করার চেষ্টা করবেন না। অর্চনা মামলাটির পুরো ঘটনাটি খুলে বলেন। তিনি অনুসন্ধান করে নতুন সাক্ষী খুঁজে বের করেন। পরদিন তিনি একজন মন্ত্রীকে আদালতে তলব করে জিজ্ঞাসা করেন, আপনার এলাকায় দুধ উৎপাদনের পরিমাণ কত? তা ব্যাখ্যা করা হয়েছে যে, আমাদের অঞ্চলের দুধের উৎপাদন এতটাই কম যে আমরা সব জায়গায় তা সরবরাহ করতে পারি না। দেশের দুধের চাহিদা উৎপাদিত দুধের পরিমাণের 4 গুণ। তাই এত দুধ। এই পরিসংখ্যানগুলো কিভাবে তৈরি করা হয়? আদালত মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় এবং বলে যে 7 দিনের মধ্যে সমস্ত প্রতিবেদন প্রয়োজন। তারা আরও ব্যাখ্যা করে যে, তিনি বলেন যে তিনি যেকোনো তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে পারেন। তখন অর্চনা তদন্তের জন্য আইজিপি রাঠোরকে নিয়োগের পরামর্শ দেন। আইজিপি রাঠোরের সঙ্গে দেখা করার পর অর্চনা তাকে সবকিছু খুলে বলেন। তারপর তাদের সাহায্যে সে কারাগারে ঢুকে দুধ কেলেঙ্কারিতে ধরা পড়া 2 অপরাধীকে মুক্ত করে। তাদের মুক্তি দিয়ে একটি কারখানায় কাজ করার জন্য কারাগারে পাঠানো হয়। তারা কিভাবে দুধ উৎপাদন করে তার একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করা হয়েছে, যাতে প্রমাণটি সবার সামনে থাকে। অল্প সময়ের মধ্যে তারা কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করে তাজা দুধ তৈরি করে। সবাই এতে হতবাক। রাঠোরও হতবাক, কারণ তিনি বরাবরই দুগ্ধজাত খাবার ভালোবাসেন এবং আজ তিনি জানলেন যে দুধ এভাবেও তৈরি হয়। তারও ভয় হতে শুরু করে যে ব্যাপারটি খুব গুরুতর হয়ে উঠেছে। এরপর তিনি অর্চনাকে সঙ্গে নিয়ে একজন ডাক্তারের কাছে যান। ডাক্তার স্পষ্টভাবে বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে দেশের অর্ধেকেরও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। ক্যান্সারের পাশাপাশি কিডনি, লিভার, হৃৎপিণ্ড এবং অন্যান্য অঙ্গ এসবের দ্বারা প্রভাবিত হয়। অর্চনা রাঠোরের সাথে সম্পূর্ণ তদন্তটি শেষ করতে থাকে। তারা এমন অনেক লোকের সাথে দেখা করে যারা ইতিমধ্যে এই রোগে ভুগছে, অনেক কষ্ট পাচ্ছিলেন। চলুন তার গল্প শুনি এবং জেনে নিই কী কারণে তিনি অসুস্থ হয়েছিলেন। অর্চনা রাঠোর। সে তাকে সত্যটা দেখানোর জন্য ট্রেনে করে নিয়ে যায়। কামরাটিতে শুধু ক্যান্সার রোগীরাই বসেছিলেন। সেখানকার পরিস্থিতি দেখে আইজি আতঙ্কিত হয়ে পড়েন। সবাই কাঁদছিল এবং তাদের সান্ত্বনা দেওয়া যাচ্ছিল না। এই সব শুনে তার আত্মা গভীরভাবে কেঁপে ওঠে। এই সব কিছুর পর একদিন রাঠোর অর্চনাকে জিজ্ঞেস করে তার কি হয়েছিল, ক্লায়েন্ট কি করে। এর সাথে সাথে গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই যে যোগেশ একজন সেনা সদস্য। সে দেশে কর্মরত। তিনি দেশকে বাঁচাতে সীমান্তে সাহসিকতার সাথে লড়াই করেন এবং সফলভাবে মিশনগুলো সম্পন্ন করেন এবং এরই মধ্যে আরও একটি বিষয় ঘটে। বিষয়টি প্রকাশ পায়। অর্চনা রাঠোরকে জানায় যে পরি তার মেয়ে এবং সে তার মেয়ের পক্ষেই মামলা লড়ছে। এই কথা শুনে রাঠোর, আমি আরও বেশি আনন্দিত যে একটি মেয়েকে হারানোর শোক সত্ত্বেও একজন নারী কিভাবে এত সাহস নিয়ে রুখে দাঁড়াতে পারেন। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। অর্চনা ও যোগেশ যখন বাজারে জিনিসপত্র কিনতে যান, তখন সেখানকার লোকেরা তাদের ঘিরে ধরে এবং শাকসবজি দিতে অস্বীকার করে। পুরো বাজারের কেউই তাদের কাছে সবজি বিক্রি করে না, কারণ অর্চনা সব কৃষককে আমিষভোজী বলে অভিযুক্ত করেছিল। এর জন্য দায়ী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তারা সহিংস হয়ে ওঠে। কিন্তু কোনোভাবে অর্চনা যোগেশকে সেখানে থেকে বের করে আনতে সক্ষম হয়। চলুন বিষয়টি সামনে আনা যাক। যখন পারির অসুস্থতার কথা জানা গেল, সবাই হতবাক হয়ে গিয়েছিল। তার সাথে অত্যন্ত কোমলভাবে আচরণ করা হয়েছিল। চিকিৎসায় কোনো চেষ্টাই বাকি রাখা হয়নি। যখনই টাকার দরকার হতো, তিনি তার বাড়ির কিছু জিনিসপত্র বিক্রি করে দিতেন। অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছিল যে তার একটি অপারেশনের প্রয়োজন ছিল। টাকায় সে তার বাড়ি বিক্রি করে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। অপারেশনের আগে তারা চুল কাটাতে যায়। মেয়েটিকে আঘাত না দেওয়ার জন্য যোগেশ নিজের চুল কেটে ফেলে। সে চুল কাটাতে গিয়ে পুরোপুরি টাক হয়ে যায়, যাতে সে নিজেকে আলাদা মনে না করে। স্কুলের অধ্যক্ষ পরীকে স্কুলে আসতে বারণ করেন কারণ তার বাচ্চারা প্রভাবিত হচ্ছিল। এটা দেখে পরীও ব্যাপারটা বুঝতে পারল। এখন তার পৃথিবীটা ভেঙে পড়তে শুরু করল। লোকজন তার সাথে ব্যবহার করা পুরোপুরি বন্ধ করে দিল। মানুষ এখন বিষয়গুলো ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছে। তিনি সীমান্ত থেকেও ফোন পাচ্ছিলেন, যেখানে তাকে পরিবারের আগে দেশের সেবা করার জন্য বলা হচ্ছিল। কিন্তু যোগেশ জানতেন, তিনি তার মেয়েকে এই অবস্থায় ফেলে যেতে পারবেন না। গল্পটি এবার বর্তমান সময়ে ফিরে আসে। চূড়ান্ত শুনানিটা আজ, অর্থাৎ 1 সপ্তাহ পরে হওয়ার কথা ছিল। আদালত ভবনের বাইরে প্রচণ্ড ভিড় ছিল এবং সিনেমার শুরুতে আমরা যে দৃশ্যটা দেখেছিলাম, সেটা তখনও চলছিল। এই সেই দৃশ্য যা আমি দেখেছিলাম, এবং এখন তা সামনে আসছে। আদালতে আইজি রাঠোর যা কিছু সত্য উদ্ঘাটিত হচ্ছে এবং যে প্রতিবেদনই প্রস্তুত করা হচ্ছে,
তার তদন্ত করছেন। কৃষক যেমন দোষী, তেমনি যে এটি বিক্রি করে সেও দোষী। দোষী এবং যে বাবা মায়েরা তাদের সন্তানদের এসব শেখাচ্ছেন তারাও দোষী, তাদেরও ধরা উচিত, একথা বললেন অর্চনা। কোনো উত্তর না পেয়ে অগ্নিক তার পুরো পরিবারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার জন্য আদালতের কাছে দাবি জানায়। এরপর আদালত কার্যক্রম শুরু করে। বিরতির পর শুনানি পুনরায় শুরু হয়। এরপর অগ্নি অভিযোগ করে যে অর্চনাই তার জীবনের প্রথম মক্কেল এনে দিয়েছে এবং সে চায় না তার মক্কেল হেরে যাক। এ কারণেই সে বারবার ব্যর্থ চেষ্টা করছে। অর্চনা বলে, আপনারা এটার দিকে মনোযোগ দেননি এবং দেননি। তিনি আমার পুরো নামটা পড়েন। এরপর তিনি প্রকাশ করেন যে যোগেশ শুধু তার ক্লায়েন্টই নন, তার স্বামীও। অর্থাৎ পরি, ও আমার মেয়ে ছিল এবং আমি ওর মামলা লড়ছি। একথা শুনে পুরো আদালত হতবাক হয়ে যায়, এমনকি অগ্নিও বিস্মিত হয়। একজন মা কিভাবে তার মেয়ের জন্য এমন একটি মামলা লড়তে পারেন। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। অপারেশনের পর পরি সম্পূর্ণ সুস্থ আছে, ডাক্তার তাই বলেছিলেন। কিন্তু ধীরে ধীরে সমস্যাটা আবার বাড়তে শুরু করল। যোগেশ আবার ডাক্তারের কাছে গিয়ে তার সমস্যার কথা জানালেন। ডাক্তার তাকে আবার হাসপাতালে ভর্তি হতে স্পষ্টভাবে বলে দিলেন। কিন্তু যোগেশের কাছে আর অত টাকা ছিল না। সে ইতিমধ্যেই তার বাড়ি বিক্রি করে দিয়ে একটি ভাড়া বাড়িতে থাকছিল। ডাক্তার তাকে মুম্বাইয়ের এমন একটি হাসপাতালে যেতে পরামর্শ দিলেন যেখানে এই ধরনের রোগের চিকিৎসা করা হয়। যদিও সেখানে প্রচুর ভিড় থাকে, খরচ কম এবং চিকিৎসা বিনামূল্যও পাওয়া যেতে পারে, কিন্তু সেখানকার সম্পদও সীমিত। ডাক্তার ফোন পেয়ে আশ্বস্ত হয়ে যোগেশ তার মেয়েকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালটির অবস্থা ভয়াবহ ছিল। রোগীরা ছড়িয়ে ছিটিয়ে ছিল। কোনো সুযোগ সুবিধা ছিল না, বিছানা ছিল না, কিছুই ছিল না। রোগীরা মেঝেতে শুয়েছিল। দিন কেটে গেল, বাচ্চাটির চিকিৎসার ঠিকমতো ব্যবস্থা হচ্ছে না, আর এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। অর্চনা ফোন করলে যোগেশ তাকে জানায় যে বাচ্চাটি ভালো আছে। তারা একটি রুম বুক করেছে। কিন্তু যোগেশ ও তার কন্যা যখন জলের মধ্যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তাদের মাথার উপর কোনো ছাদ ছিল না এবং কোনো টাকা পয়সাও ছিল না। শিশুটি দিনরাত ঘুমিয়ে থাকে, কিন্তু সকাল হলে সে আর তা দেখতে পায় না। সে মারা যায়। এতে যোগেশ শোকে মুহ্যমান হয়ে পড়ে। তিনি কাঁদতে শুরু করলেন এবং যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। তবে তার মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়। এই দৃশ্য দেখে অর্চনা বিধ্বস্ত হয়ে পড়ে এবং তখন থেকেই সে হতবাক হয়ে আছে। দুজনেই ন্যায়বিচার পাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন গল্পটি বর্তমান সময়ে ফিরে আসে। আদালতে এক মা কাঁদছেন। তিনি আদালতের কাছে ন্যায়বিচারের জন্য মিনতি করছিলেন। অগ্নি আবার হাজির হলো। সে বলল, তারও এক বোন ছিল, যে ক্যান্সারে মারা গেছে। কিন্তু আমার বাবা কখনো আদালতে এসে এর দাবি করেননি। মানুষ এভাবেই মারা যায়, কিন্তু আমাদের কারোর বন্ধুকে ছেড়ে দেওয়া উচিত নয়। সে পরিষ্কারভাবে বলছে যে সে কাউকে দোষারোপ করছে। মিনিট নষ্ট করার চেয়ে জীবনে এগিয়ে যাওয়াই ভালো। এরপর আদালত যোগেশকে কথা বলার সুযোগ দেয়। তাকেও কাঠগড়ায় আনা হয়। সে সাক্ষীর কাঠগড়ায় এসে অগ্নিকে জিজ্ঞেস করে, তোমার নিশ্চয় একজন মা, একজন মেয়ে, একজন বোন আছে। তুমি কি কখনো তাদের বিষ খাইয়েছ? এতে অগ্নি ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর যোগেশ ব্যাখ্যা করেন, আমি একজন সৈনিক, আর এই পৃথিবী আমার মা। কেউ যদি আমার মাকে বিষ দিত, তাহলে কি আমার ভালো লাগতো? বীজ কৃষকদের কাছেও ক্ষমা চান যদি কারো কথায় তারা কষ্ট পেয়ে থাকেন। তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। সে তাদের কাছে ক্ষমা চায়। যদি তারাও রেসার্টের ব্যাপারে জানত, তাহলে এর বিরুদ্ধে লড়ত। যদি এটি মানুষের ক্ষতি করত, তবে তারা এটি কখনোই ব্যবহার করত না। যোগেশ আরও ব্যাখ্যা করেন যে সমস্যাটি হলো, দেশটা কোনো মনোযোগই দিচ্ছে না। এই রোগটা ধীরে ধীরে ছড়াচ্ছে। কেউ মনোযোগ দিচ্ছে না বা কোনো পদক্ষেপও নিচ্ছে না। শেষ কথাটাই সব বলে দেয়। আমি আশা করি আপনারা আমাদের কথা শুনেছেন এবং উপলব্ধি করেছেন যে এই রোগটি কতটা মারাত্মক। আদালত সকল সাক্ষীর বক্তব্য শুনবে এবং এই বিষয়গুলো মাথায় রেখে নির্দেশ দেওয়া হচ্ছে যে এতে উচ্চ মাত্রায় থাকা যেকোনো সার অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ব্যবহার করা হবে এবং শুধুমাত্র এমন সার ব্যবহার করা হবে যা প্রাণঘাতী নয় এবং বাজারে উপলব্ধ সমস্ত সার অবিলম্বে নিষিদ্ধ করা হবে এবং এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। সিনেমাটি এখানেই শেষ।